এ কি করছো শ্রীনাথ? এইখানেই আমাদের ভালোবাসার চিহ্ন। ফুলের গন্ধ তো চিরস্থায়ী নয়, তা তো শুকিয়েই যাবে। সেই শুকনো ফুলের অন্তরালে আমায় খুঁজে নিও। ললিতার চোখ জলে ভাসছে। শ্রীনাথ তাহা মুছে দিয়ে ললিতার ঠোঁটের পানে এগিয়ে গেল, অসীম প্রেমময় তৃপ্তি নিয়ে চুম্বন করল। আচ্ছা, এই যান্ত্রিক দুনিয়ার কৃত্রিমতা থেকে অনেক দূরে সরে গিয়ে ভালোবেসেছেন কাউকে? মন প্রাণ উজাড় করে ভালোবেসেছেন কাউকে? থাক না সে প্রেম না বলা কথায় সীমাবদ্ধ অথবা মুক্ত। আসুন শুনে নি একটি প্রেমের কাহিনী, অপেক্ষার কাহিনী। ফাল্গুন মাসের দিনগুলি বড়ই অদ্ভুত। সকাল থেকে সন্ধ্যা, দুপুর থেকে রাত, সমস্তটাই বেশ অদ্ভুত রকম সৌন্দর্যে বিলীন হয়ে থাকে। পেন্ডুলামের ঘড়িতে বুঝি সকাল 7টা বাজল। আওয়াজ শুনে বেশ তাড়াহুড়ো করেই মল্লিকা দেবী তার ছেলে শ্রীনাথের ঘরের দিকে এগিয়ে গেলেন। কি রে, তুই উঠেছিস? বাবু, এই বাবু, হ্যাঁ, উঠে পড়, তৈরি হয়ে নে, হ্যাঁ। দেরি করিস না যেন। শ্রীনাথ উঠে বসে। ফাল্গুন মাসের এই সকালের কনকনে ঠান্ডা তাকে আঁকড়ে ধরতে পারে না। এক দৃষ্টিতে সে কোথাও হারিয়ে গেছে। আজ অনেক দিন পর গ্রামের বাড়ির কথা বেশ মনে পড়ছে তার। গ্রামের বাড়ি ছিল সজনেডাঙ্গা। সে গ্রাম যেন আজীবন ভোলার মতো নয়। পুকুর, নদী, মাঠ, ঘাট, গাছপালা, পশু পাখি, মানুষ, জল, কি নেই সেখানে। সকালে বিকালে কি অপরূপ সৌন্দর্য দেখাতো গ্রামের আকাশটি। কই, শহরের এই আকাশে তো কখনোই অমন সৌন্দর্য দেখা যায় না। শ্রীনাথের মনে পড়ে গ্রামের বাড়িতে সে সারাদিন বাঁশি হাতে রামলালের জমিদার বাড়ির পুকুর ঘাটে মহানন্দে সময় কাটাতো। মনে পড়ে তার সেই কাছের বন্ধুটির কথা, বলাই। সারাদিন দুই বন্ধু দিঘির পাড়ে, নদীর চরে, এই গ্রাম থেকে ও গ্রাম বাঁশি বাজিয়ে চড়ে বেড়াতো। মনে পড়ে বাঁশি বাজানোর শেষে বলাই মুচকি হেসে তাকে বলতো, বাঁশি বাজালে না তোকে পুরো কেষ্ট ঠাকুরের মতো লাগে, আর তোকে বলরামের মতন। শ্রীনাথ বিছানা ছেড়ে উঠে পড়ে। ধীর পায়ে এগিয়ে যায় স্নান ঘরের দিকে। আজ সে স্মৃতির সাগরে নিজেকে ভাসিয়ে দিয়ে কেবলই ফিরে যেতে চায় সেই গ্রামে। বিকালের ক্লান্ত স্নিগ্ধ রোদ যখন বকুল গাছের চূড়ায় এসে ঠেকত, দু একটি বকুল ফুলও ঝরে পড়ত। আহা, সে দৃশ্য যেন আজও তাকে নিয়ে যেতে চায় সেই সোনালি অতীতে, নিয়ে যেতে চায় এই ইট কাঠ কংক্রিটের মৃত দুনিয়া থেকে অনেক অনেক দূরে, যেখানে আছে কেবলই তার অতীত। মনে পড়ে তার সেই স্কুল কামাই করে ভিন গায়ে বাউল শুনতে যাওয়ার কথা। কতবার যে এমন করেছে সে, কতবার এই নিয়ে শাস্তি পেতে হয়েছিল অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে। স্নান সেরে আয়নায় নিজের মুখ দেখে আবার কোথায় হারিয়ে গেল। এই ভোলা ভালা মুখের পেছনে কত যে স্মৃতি লুকিয়ে আছে, তার কি কোনো সীমানা আছে? শ্রীনাথের মনে পড়ে তার প্রাক যৌবনকালের কথা, যখন বয়সটা কৈশোর পেরিয়ে সবে সবে যৌবনের দ্বারগড়ায় এসে পৌঁছেছে। প্রকৃতির এক অপরূপ মন মাতানো দোলায় সে নিজের মধ্যে অনুভব করেছিল এক ভিন্ন রকমের সত্তা। তার মনে পড়ে জীবনের সেই একমাত্র প্রেমের কথা, ললিতার কথা। রাস পূর্ণিমার সেই স্নিগ্ধ নিবিড় শশীর আলো বকুল গাছের পত্র ছাড়িয়ে ললিতার মুখে প্রতিফলিত হয়েছিল। ললিতা অশ্রু ভরা চোখে শ্রীনাথের পানে চেয়ে বলেছিল, তুমি আবার ফিরে আসবে তো আমার কাছে? আসবো ললিতা, আসবো। কথা দাও, খুব শিগগিরই আসবে। কথা দিলাম। তবে আমিও বলে রাখলাম, তুমি ফিরে আসলে তোমায় আর কোথাও যেতে দেবো না। এই কাপড়ের আঁচলেই বেঁধে রাখবো তোমায়। শীতের শুরুতেই সজনেডাঙ্গা গ্রামে রাজলক্ষ্মীর পূজা হয়। সারাদিন বেশ আনন্দ উল্লাসে কাটে।
ললিতা সজনেডাঙ্গার পাশের গ্রাম অর্থাৎ পরামদিঘিতে থাকত। আশপাশের প্রায় সব গ্রামের লোকেরাই আসত এই পুজোতে। সকাল থেকে শুরু হতো মা মেয়েদের মন্দিরে আনাগোনা। ছেলেরা বাজার সেরে সব দিক কুশল কিনা তার খেয়াল রাখত। ঠাকুর তার পাকা হাতে রেঁধে ফেলত প্রায় 600 লোকের ভোগ প্রসাদ। সকাল হতেই ললিতা চলে আসে মন্দিরে। ললিতা তার সই বিনির সাথে ফুলের মালা গাঁথে। শ্রীনাথ মন্দিরের লম্বা সিঁড়ির এক কোণে বসে তাকিয়ে থাকে ললিতার পানে। ললিতা আপন মনে মালা গাঁথে। তার সই বিনি একবার তার দিকে আর একবার শ্রীনাথের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। উফ বিনি, কি হয়েছে তোর বলতো? তখন থেকে দেখছি মালা গাঁথা তোর এক্কেবারে মন নেই। তা ললিতা, তোরও বুঝি মন নেই? কেন? কলির কেষ্ট এলো কি না? ভনিতা করিস না, তুই মালা গাঁথ। আমার একটা জরুরি কাজ আছে, মিটিয়ে আসি। হ্যাঁ, মিটিয়ে আয়, একটা ফুলের মালাও নিয়ে যা। চুপ কর তো। বিনির এই উপহাস ললিতা তাচ্ছিল্যের স্বরে অবজ্ঞা করলো ঠিকই, তবে মনে মনে বেশ খুশিই হলো। ললিতা উঠে দাঁড়িয়ে কোন দিকে যাবে তা ঠিক বুঝতে পারল না। মন্দিরের পাশ দিয়ে পাঁচিল ঘেঁষে সোজা হাঁটতে লাগলো। তার ধারণা ছিল শ্রীনাথ তার পিছু নেবে। আজ সে চুলে খেজুর বেনি করেছে, বিনি করে দিয়েছে। বেনিতে হাত বুলিয়ে সে আরও একবার এর সৌন্দর্যতা পরখ করে নিচ্ছে। কিন্তু কই, পিছনে থেকে আসছে না, নাকি শ্রীনাথ তাকে দেখতেই পায়নি? ললিতা প্রথমে ভাবলো পিছনে ঘুরে দেখবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো যদি সে একবার পিছনে তাকায় আর শ্রীনাথের সামনাসামনি হয়ে যায়, না জানি সে তখন কি লজ্জাই না পাবে। হাঁটতে হাঁটতে মন্দিরের প্রাঙ্গণ ছাড়িয়ে প্রায় প্রস্থান্তরের মুখে চলে এলো সে। পিছন থেকে একবারটিও কেউ ডাক দিল না। ললিতা অধৈর্য হয়ে পিছনে ঘুরল। মিছিমিছি এত দূরে এসে কতই না সময় নষ্ট হলো তার। কিন্তু এ কে দাঁড়িয়ে আছে তার সামনে? তাকে নিরাশ করা সেই অপ্রত্যাশিত মূর্তি এক দৃষ্টিতে ম্লান হাসি নিয়ে তাকিয়ে আছে। ললিতা প্রসন্ন হলো। প্রসন্ন চিত্ত আর উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে বলল, তুমি এখানে? কেন, তুমি কাকে আশা করেছিলে? কাকে আশা করব? আমি তো এমনি এদিকে একটু। ও, তাহলে বরং চলেই যাই। ললিতা বাধা দিয়ে বলল, না না, চলে যাবে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, হাতে আমার কাজ আছে। ললিতার থেকে এমন কথাই আশা করেছিল শ্রীনাথ। বলল, বাঁশিতে এক নতুন সুর তুলেছি, শুনবে সে সুর? না, শুনবো না। কেন ললিতা, কেন শুনবে না? কেন শুনবো? হ্যাঁ, কেন শুনবো? সারা পাড়া শোনে তোমার বাঁশি। এখন যখন কাউকে শোনাবার জন্য পাচ্ছ না, তখন এসেছো আমার কাছে? শুনবো না। ললিতার এই অভিমান গভীরভাবে প্রভাব বিস্তার করলো শ্রীনাথের মনে। মনে মনে ভাবল, এই ভগবান, এই পাহাড় সমান অভিমান আমি ভাঙবো কি করে? মুখে বলল, আমি তো তোমার জন্যই বাঁশি বাজাই ললিতা, তা তো তোমার অজানা নয়। তাই নাকি? তা আমার জন্য বাজানো সুর পাড়া গায়ের লোকেরা শোনে কেন? শ্রীনাথ আর কিছু বলার বিলম্ব পেল না। সত্যিই তো, ললিতার জন্য বাজানো সুর ললিতার থেকে গ্রামের লোকেরাই তো বেশি শোনে। এদিকে জুতো বদল হয়ে যাওয়ায় প্রস্থান দরজা থেকে প্রবেশ করলো বারুজ্জে খুড়ো। দোরের সম্মুখে এসে ললিতাকে দেখতে পেয়ে খুব একটা খুশি হলেন না তিনি। এগিয়ে এসে বললেন, ললিতা মা, তুমি এখানে দাঁড়িয়ে? খুড়োর এই আগমন একেবারেই অপ্রত্যাশিত ছিল ললিতার কাছে। তার মুখভঙ্গি ফিকে হয়ে এলো। বলল, ও কিছু না খুড়ো, একটু একটু কাজ ছিল তাই। ও, তা পুজোর মালা গাথা বুঝি হয়ে গেল? না, তা আর হলো কই, সুতো ফুরিয়ে এলো যে। শ্রীনাথ ললিতার দিকে তাকিয়ে বেশ আশ্চর্য হলো। এতক্ষণ তো এ কথা হয়নি তাদের মধ্যে। যা হয়েছে তা বেমালুম চেপে গেল। সত্যি ললিতার বুদ্ধি আছে বটে। খুড়োর কিছু বলার আগেই ললিতা বলে ফেলল, খুড়ো, গিন্নিমার শরীর কেমন আছে? ও হ্যাঁ, তা সে এখন বেশ ভালোই আছে। ও হ্যাঁ, সে তোমাকে একবার তলব করেছিল। এইদিকের কাজ সব মিটে গেলে একবার যেও কিন্তু, কেমন? আচ্ছা, যাবক্ষণ। বেশ। খুড়ো মন্দিরের দিকে চলে গেল। ললিতাকেও এবার যেতে হবে। ওদিকে সে বিনিকে একা রেখে এসেছে। বলল, এখন যাই, মেলা কাজ পড়ে আছে। শ্রীনাথ বাধা দিয়ে বলল, তাহলে বাঁশি শুনবে না? ললিতা এই কথার কোনো উত্তর না দিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেল। শ্রীনাথের মনে বেশ পীড়া হতে লাগলো। সত্যি সে বড় অন্যায় করে ফেলেছে। ললিতা এগিয়ে গেল ঠিকই, কিন্তু চলে গেল না।
খানিক দূরত্বে গিয়ে থেমে পিছনে ঘুরে বলল, এই যে কলির কেষ্ট, হ্যাঁ ও বেলা শুনবো খন বাঁশিতে কি সুর তুলেছ। ঠিক আছে ঠিক আছে। ললিতা চলে গেল। শ্রীনাথের মনে ফুর্তি হলো। ললিতা তাকে এ কি নামে ডাকলো? কলির কেষ্ট, আমাকে কলির কেষ্ট বললো। বিকেলবেলায় বেশ সমারোহে রাজলক্ষ্মীর পুজো হলো। পুজো শেষে ভোগ গ্রহণ করে সকলে ফিরছে নিজ নিজ গ্রামে। ললিতা আর বিনি ফেরার পথে বারুজ্জে খুড়োর বাড়ি হয়ে এলো। বারুজ্জে খুড়োর ঠাকুরদা ছিলেন এক সময় এই পরাণ দিঘির জমিদার। এখন আর সে জমিদারি না থাকলেও গায়ের মানুষজন বেশ মান্যি করে তাদের। বারুজ্জে খুড়োর সংসারে বলতে তার স্ত্রী মোক্ষদা, একমাত্র পুত্র ধনঞ্জয় আর তার বোন কাত্যায়নী। শোনা যায় কাত্যায়নীর বিবাহের 2 দিন পরই তার পতি পরলোক গমন করে। বিধবা বোনটিকে বড়ই ভালোবাসেন বারুজ্জে খুড়ো, তাই তাকে নিজের সংসারেই এনেছেন। বারুজ্জে গিন্নি মোক্ষদা আর কাত্যায়নীর বেশ ভাব। লোকে বলে আগের জন্মে ওরা নাকি এক মায়ের পেটের বোন ছিল। ললিতা আর বিনি দরজা ঠেলে ভিতরে আসে। মোক্ষদা বোধ হয় নিজ ঘরেই বিশ্রাম করছিলেন। দরজা খোলার শব্দ শুনে বললেন, কে কে এলো? আমরা গিন্নিমা, ললিতা আর বিনি। ও তোরা, আয় আয় ভিতরে আয়। ললিতা আর বিনি অকপটেই ভিতরে প্রবেশ করলো। এ বাড়িতে তারা প্রায়ই আসে গিন্নিমার কাছে। বস বস। বলো গিন্নিমা, ডেকেছিলেন? হ্যাঁ মা, ডেকেছিলুম। সামনের পূর্ণিমায় ঘরে সত্যনারায়ণের সিন্নি দেব। তুই তো জানিস আমার শরীরটা তেমন ভালো নেই, তাই তোরা দুটি এসে কাত্যায়নীর হাতে হাতে একটু সাহায্য করে দিবি লক্ষ্মীটি। ঠিক আছে গিন্নিমা, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আমরা সকাল সকালই চলে আসব। এখন তাহলে আমরা আসি? হ্যাঁ হ্যাঁ, আয় আয়, সাবধানে যাস। ললিতা আর বিনি চলে গেল। বারুজ্জে বাড়ির এই সত্যনারায়ণের সিন্নি নতুন কিছু নয়। 2-1 মাস অন্তর অন্তরই এ পূজা হয়ে থাকে এ বাড়িতে। বোধহয় এজন্যই এ সংসারে এত শান্তি। সন্ধেবেলায় ললিতা ঘরের দাওয়ায় বসে কি যেন করছিল। হঠাৎ তার কানে ভেসে এলো, কি বাজায় এই সুর। মন প্রাণ তৃপ্ত হয় তার। মনে পড়ে আজ তার বিকেলে শ্রীনাথের সঙ্গে দেখা করবার কথা ছিল। এই বাঁশির সুর যেন ধার কাছ থেকেই ভেসে আসছে। তাহলে কি শ্রীনাথ এসেছে? ললিতা কৌতূহলী চিত্তে বাড়ির বাইরে আসে। শুক্লপক্ষের এই সন্ধ্যায় চারদিকে বিরাজ করছে শান্ত স্নিগ্ধ অন্ধকার। মাকাল ফুলের গন্ধ ভেসে আসছে, কেউ কোথাও নেই। ললিতা ফিরবে এমন সময় পিছন থেকে কে যেন একটা ডাক দিল, ললিতা, চলে যাচ্ছ? যাব না। সন্ধেবেলা এমন ভূতের মতো কি ডাকে শুনি? বিকেলে তো তুমি এলে না। মনে ছিল না যে। বারুজ্জে খুড়োর বাড়িতে গেছিলে বুঝি? ও, চোরের মতো পিছু নিয়েছিলে তাহলে? হ্যাঁ, তা নিয়েছিলাম। তা পিছুই যখন নিয়েছিলে, পিছন থেকে একবার ডাক দিলে না কেন? তোমাকে লুকিয়ে দেখার লোভ হচ্ছিল যে বড়। লজ্জায় ললিতা আর শ্রীনাথের চোখের পানে তাকাতে পারল না। শ্রীনাথেরও যেন এই একই অবস্থা। সন্ধ্যার এই অন্তিম মুহূর্তে 2-1টি মাকাল ফুলও ঝরে পড়ল মাটিতে। এই অন্ধকারে 2টি প্রাণী যেন নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন তাহলে আসি ললিতা। ললিতা, আমি এখন যাই। ললিতা কোনো উত্তর দিল না। তার এই নীরবতা যেন শ্রীনাথকে আরও কিছুক্ষণ বিলম্ব করতে বলছে। শ্রীনাথ গেল না। ললিতা ক্ষীণ স্বরে বলল, শ্রীনাথ, লুকিয়ে কেন দেখছিলে আমায়? শ্রীনাথ চুপ হয়ে রইল। ললিতা যেন তার মুখে আর কোনো কথাই আসতে দিল না। মাকাল ফুলের মাতাল করা গন্ধে জোনাকিরা ভিড় জমাতে লাগলো। সকালে স্নানাদি সেরে ললিতা পুজো দিতে যাবে এমন সময় বিনি আসলো। বোধহয় ছুটে ছুটে এসেছে। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলল, ললিতা, কই রে? এ কি বিনি, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? তাড়াতাড়ি চল, সর্বনাশ হয়ে গেছে। ললিতা ব্যস্ত হয়ে উঠল। কি খবর এনেছে বিনি? ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে বিনি? বানুজ্জে গিন্নিমা। কি হয়েছে গিন্নিমার? কি হয়েছে? তুই চল তাড়াতাড়ি। বারুজ্জেগিনীর বেশ কয়েক মাস ধরে কঠিন ব্যায়াম হয়েছে। মাঝে মধ্যেই এমন ডাক পড়ে। কোনো একবার তো কান্নাকাটি পড়ে গিয়েছিল।
বিনির কথায় ললিতা বেশ ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ বিনিকে নিয়ে বাড়ুজ্যে বাড়ির দিকে ছুটে গেল। ললিতা সশব্দে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ললিতা মা, এসেছিস? আয় আয় বিনি, আয়। দেখ না, দেখ না তোদের গিন্নি মা কেমন ঘুমিয়ে আছে, দেখ না। আর ঘুম থেকে উঠছে না রে বিনি। ও ললিতা, দেখ না, দেখ না মা, দেখ না। বিনি চুপ হয়ে রইল। ললিতার সারা শরীর স্থির। কাত্যায়নী ঠাকুরন কাঁদতে কাঁদতে গিন্নিমার পায়ের কাছে নিথর হয়ে পড়ে রয়েছে। খোদা গো, তুমি আমার কাছে আর রইলে না, আমার কাছে আর রইলে না। আমার আর কেউ রইল না, কেউ রইল না। বারুজ্জে খুড়োর এমন কান্না এর আগে গা শুদ্ধ লোক কেউই দেখেনি। তার ছেলে ধনঞ্জয় বাবাকে সান্ত্বনা দেয়। ললিতার দুই চোখ বেয়ে অশ্রুধারা বইতে লাগলো। ভালোবাসার মানুষকে হারালে বুঝি এতটা কষ্ট হয়? বিকালে ললিতা ঘরের দাওয়ায় হেলান দিয়ে বসে এক দৃষ্টিতে কি যেন ভাবছিল। বিনি এসে বলল, ললিতা, শ্রীনাথ এসেছে। কোথায়? বকুলতলায়। বিনি চলে গেল। ললিতার চোখ মুছে বকুলতলার দিকে গেল। আজ সে বড়ই বিষণ্ণ, বড়ই কষ্ট পেয়েছে তার মন। গায়ের এই বকুল গাছটি বেশ পুরনো। শোনা যায় জমিদার রাজত্ব থেকে নাকি এই গাছটি এখানে রয়েছে। এখন সে গাছ অনেক বড় হয়েছে। শ্রীনাথ আজ বড়ই ক্লান্ত। ললিতা এসে পাশে বসে। দুজনেই চুপ। ললিতা না হয় গিন্নিমার শোকে নিশ্চুপ, কিন্তু শ্রীনাথ, সে কেন এত বিষণ্ণ? তুমি চুপ কেন? কি হয়েছে? শ্রীনাথ কোনো উত্তর দেয় না। কি হয়েছে? পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাশ করেছো? তাহলে কেন বিষণ্ণ? এ তো খুশির সংবাদ। কোনটা খুশির সংবাদ, কোনটা দুঃখের সংবাদ, কিছুই বুঝি না ললিতা। শ্রীনাথের এমন মনমরা কথা ভালো ঠেকল না ললিতার। কোনো এক অজ্ঞাত ভয় আবার যেন তাকে নতুন করে গ্রাস করছে। বলল, যা হবার তা তো হবেই। বলো কি হয়েছে? কলিকাতার এক বড় কলেজে ভর্তির সুযোগ হয়েছে। এ তো বড় ভালো কথা। কবে যাচ্ছ? ললিতার মুখে এমন কথা খুব একটা পছন্দ হলো না শ্রীনাথের। বলল, আমাকে যেতে হবে ললিতা, তুমি আমাকে যেতে দেবে? ললিতার হৃদস্পন্দন বাড়তে লাগলো, চোখ ভিজে আসছে। সে না বুঝেই কথাটা বলেছিল, কিন্তু শ্রীনাথকে তো সত্যি সত্যি চলে যেতে হবে। ললিতা কোনো কথা বলল না। চুপ করে থেকো না ললিতা, বলো আমি এখন কি করি? তুমি কি করবে তা আমি কি করে বলবো? কি অধিকার আছে আমার? অধিকার? আমার উপরে তো কেবল তোমারই অধিকার রয়েছে ললিতা। কিসের অধিকার? কোন অধিকার? কেমন অধিকার বলতে পারো? চুপ কেন? বলো বলো। ললিতা, আমি তোমায় ভালোবাসি। ললিতা আর নিজেকে সামলাতে পারল না। মনের কোণে জমে থাকা অদৃশ্য যন্ত্রণাগুলি অশ্রুধারায় বইয়ে দিল। কাঁদছো কেন ললিতা? কি হয়েছে? আমার কথায় কষ্ট পেলে বুঝি? ললিতা শ্রীনাথের হাত দুখানি বন্ধ করে তাকালো তার দিকে। কবে যাবে তুমি? শীঘ্রই। খুব শীঘ্রই? কবে ফিরবে? জানি না। একা যাবে? না, মা বাবাও যাবে। গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়েছে বাবা, পাকাপাকি ভাবেই চলে যেতে হবে। ও, তাহলে সব ঠিকঠাক করেই আমাকে বলতে এলে? না ললিতা, থাক। ললিতা শোনো, ললিতা যেও না। ললিতা উঠে চলে যেতে লাগলো। শ্রীনাথ বাধা দিয়েও তাকে থামাতে পারল না। আজ আমি আর কোথাও যাব না, এই জেনে রেখো। এই বকুল গাছের নিচেই আমি রাত কাটাবো তোমার অপেক্ষায়। শ্রীনাথের কথাগুলি ললিতা শুনেও শুনল না, এক ছুটে পালিয়ে গেল। শেষ বিকালের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। পাখিরা ফিরল বাসায়। বকুল গাছের থেকে কয়েকটি বকুল ফুল ঝরে পড়ল। আকাশে তারার দল প্রকট হয়ে জানিয়ে গেল বেলা শেষ হয়ে গেছে। অন্ধকার আসছে, গভীর অন্ধকার।
রাত তখন গভীর। শ্রীনাথ সত্যিই বাড়ি ফেরেনি। বকুল গাছের পোক্ত গুড়িতে হেলান দিয়ে তাকিয়ে আছে ফালি হাওয়া চাঁদের দিকে। তার ধারণা ললিতা আসবে, নিবিড় অন্ধকারকে উপেক্ষা করে সে আসবে তার ভালোবাসা নিয়ে, বিদায়ের চন্দন টিকা নিয়ে সে আসবে। বকুল গাছের চূড়ায় বুঝি পেঁচা ডাকলো। ফালি হাওয়া চাঁদ যেন আজ পূর্ণ হওয়ার আশায় আকুল হয়ে আছে। এমন অখণ্ড জেদ আর নিষ্ঠার কারণেই সে অসীম এই গগনটাতে প্রকাশিত হয় বারবার। মৃদুমন্দ হাওয়ায় একটু তন্দ্রা আসে শ্রীনাথের, কানে ভেসে আসে নূপুরের তীক্ষ্ণ মধুর ঝঙ্কার, ললিতার পায়ের শব্দ। ললিতা এসেছে। শ্রীনাথ তার বিষণ্ণতায় ভরা মুখের কোণে এক চিলটে হাসি নিয়ে উঠে দাঁড়ায়। এসেছো ললিতা? আমি জানতাম তুমি আসবে। আর কি কি জানতে তুমি? আমায় ভালোবাসো ললিতা? ললিতা ধীর পায়ে শ্রীনাথের পানে এগিয়ে এসে তার বুকে মাথা রেখে আলিঙ্গন করল। দু হাতে ললিতাকে নিজের বুকে আবদ্ধ করল। ললিতা বড়ই শান্ত আজ। সে কি তবে সত্যি সত্যি তাকে যেতে দেবে? আমায় আলিঙ্গন কেন করলে? কোনো উত্তর নেই। আমার বুকে মাথা কেন রাখলে? কারণ এই বুকে আমার মাথা রাখার অধিকার আছে। আছে তো আছে। এই নিবিড় নিশির স্নিগ্ধ প্রেমময় প্রকৃতির মাঝে দুইটি মনের একাকার হয়ে যাওয়ার সাক্ষী হলো আকাশের খণ্ড শশী, সাক্ষী হলো নক্ষত্র, সাক্ষী হলো এই মৃদুমন্দ হাওয়া, আর সাক্ষী রইল বকুল গাছ। ফিরে এসে তোমায় নিয়ে যাব। অপেক্ষায় থাকবো। তোমায় অপেক্ষায় রাখতে যে মন সাই দেয় না ললিতা। অপেক্ষায় কি কেবল আমি থাকবো, তুমি থাকবে না? এই অপেক্ষা যেন আমাদের ইহকালের মিলনের শেষ বাধা হয়ে দাঁড়ায়। আমায় মনে করবে তো? সব সময়। মনে পড়লে কি করবে? চোখের জলে খুঁজে নেব তোমায়। না, তা হয় না। কেন? তবে যে আর চোখের জল থামবে না। তবে আমি তোমায় বাঁশির সুরে খুঁজে নেব। বেশ, তাই নাও। তবে একটি কথা দাও। বলো। তুমি কেবল আমার জন্যই ওই বাঁশির সুর বাজাবে? কেবল আমার জন্যই? কথা দিলাম, এই বাঁশির সুর আমি তোমাকে অর্পণ করলাম। ললিতা এবার বুক ছেড়ে শ্রীনাথের মুখের দিকে তাকালো। শ্রীনাথের চোখে জল, সে নিভৃতে কাঁদছে। শ্রীনাথ বকুল ফুলে একখানি মালা গেঁথেছিল আগে থেকে, সেখানি ললিতার হাতে পরিয়ে দিল। এ কি করছো শ্রীনাথ? এইখানি আমাদের ভালোবাসার চিহ্ন। ফুলের গন্ধ তো চিরস্থায়ী নয়, তা তো শুকিয়েই যাবে। সেই শুকনো ফুলের অন্তরালে আমায় খুঁজে নিও। ললিতার চোখ জলে ভাসছে। শ্রীনাথ তাহা মুছে দিয়ে ললিতার ঠোঁটের পানে এগিয়ে গেল। অসীম প্রেমময় তৃপ্তি নিয়ে চুম্বন করল। মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথী করেছিলাম যে যামিনী যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। শ্রীনাথ, কি হয়েছে বাবা? এভাবে কাঁদছিস কেন? শ্রীনাথ স্মৃতির সাগরে বিলীন ছিল। বাবার ডাকে তার মোহভঙ্গ হলো। সত্যি সে অনেক কেঁদেছে। কি হয়েছে বল আমায়। কিছু না বাবা, তুমি যাও, আমি ঘড়িটা পরেই আসছি। ছেলেকে কাঁদতে দেখে বড়ই আঘাত পেল তার বাবা। ঠিক আছে, আর তাড়াতাড়ি, দেরি করিস না যেন। কোনো এক ফাগুন মাসের দিনে সে ললিতাকে ছেড়ে এসেছিল, আর আজ এই ফাগুনে সে যাচ্ছে পাত্রী দেখতে। আর সেই বিরহিণী যাকে সে ফিরে আসার আশ্বাস দিয়েছিল, শ্রীনাথ তো তাকে অনেক খুঁজেছে, কোথাও পায়নি। সে গ্রামের বাড়িতে ললিতা আর থাকে না। ঘড়ির কাঁটায় 9টা বাজল। কলকাতার নামকরা এক কলেজে শ্রীনাথ পড়ায়। বয়স এখন 26। 5 বছর আগের সেই স্মৃতিরা এখনো তার নিত্যদিনের সঙ্গী। আজ সে পাত্রী দেখতে যাবে। গাড়িতে বসে বাইরে তাকালো। বসন্তকাল,
এমনই কোনো এক মধুর বসন্তে সে আকুল হয়ে দেখত ললিতাকে, আর সেই সুখ বাঁশি সুরে সুরভিত করে উজান বইয়ে দিত। বাবু, এই বাবু, এই শ্রীনাথ বাবু, ওঠ বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়লি? ওঠ, আমরা পৌঁছে গেছি, আয়। চলে এসেছি। মায়ের ডাকে শ্রীনাথের ঘুম ভাঙল। ললিতার কথা আজ বড় মনে পড়ছে তার। ভাবতে ভাবতে কখন যে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছে তা বুঝতে পারেনি সে। নমস্কার। নমস্কার নমস্কার। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বেতের বোনা সুশ্রীর সোফায় তাদের বসতে দেওয়া হলো। শ্রীনাথ মাঝখানে বসলো, তার দুই পাশে তার বাবা মা। ঘরের পরিবেশটি বেশ সুন্দর, সাজানো গোছানো পরিপাটি। এই নিন জল খাবারটা। আরে এইসবের আবার কি? বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা হলো। শ্রীনাথ মাথা নিচু করেই বসেছিল। সব শেষে মেয়েকে আনা হলো। শ্রীনাথের ভয় হতে লাগলো। হায় হায়, এ কি অনর্থ হচ্ছে তার দ্বারা? পরপারে গিয়েই বা কি জবাব দেবে ললিতাকে? লজ্জায় মাথাটা আরো নিচু করল সে। পাত্রী এসে তাদের সামনের সোফায় বসল। পাশে তার কয়েকজন রয়েছে। পাত্রী আসাতে ছেলের মাথা নিচু করাটা ভালো দেখায় না বলে মা শ্রীনাথকে সতর্ক করে দিল। সে মাথা তুলল ঠিকই, কিন্তু পাত্রীর মুখখানি চাইতে পারল না। ইতিমধ্যেই পাত্রীপক্ষ থেকে একজন বলে উঠল, তা পাত্রী কি পছন্দ হলো আমাদের মেহমানের? শ্রীনাথ চমকে উঠল। এই কার গলা? বেশ চেনা চেনা, এই কণ্ঠ যেন সে আগেও কোথাও শুনেছে। অবশেষে তার মনে পড়ল ললিতার সখী বিনির কথা। আশ্চর্য হয়ে তাকালো, দেখল বিনি। সত্যি তবে পাত্রী কে? পাত্রীর মুখপানে তাকাতেই শ্রীনাথের হৃদস্পন্দন যেন ক্ষণিকের জন্য থেমে গেল। এ কে বসে আছে তার সম্মুখে? ললিতা? এ কি সম্ভব? বিনির কপালে সিঁদুর, অর্থাৎ তার বিয়ে হয়েছে। ললিতাই হলো পাত্রী যাকে সে আজ দেখতে এসেছে। নিয়তির এই অদ্ভুত খেলা তার চোখে জল এনে দিল। বিনি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে পাত্রপাত্রীর একটি ঘরে কথা বলার ব্যবস্থা করে দিল। ললিতার পিতার আর শ্রীনাথের পিতার একে অপরকে চেনা ছিল বটেই, তবে এই পাত্রীর খোঁজ সে অন্যত্র পেয়েছে। বিনি ললিতা আর শ্রীনাথকে নিয়ে ঘরে আসলো। কেউ কোনো কথা বলছে না দেখে বিনি হেসে বলল, বাবা, অবশেষে আবার দেখা করিয়ে দিলাম দুজনকে। হ্যাঁ, এতদিন পর মনের মানুষটিকে পেয়েছে। এখন আমি এবার দুধে আমি আটি হতে চাই কেন? আমি বরং একটু রান্নাঘর থেকে ঘুরেই আসি। নিস্তব্ধ ঘরে দুই প্রাণী আবার সে নিবিড় কুশলিতায়। মৃদুমন্দ বাতাস জানালার পাতলা পর্দাটিকে স্থির হতে দিচ্ছে না। নিস্তব্ধতা ভঙ্গ করে শ্রীনাথই প্রথম কথা বলল, কেমন আছো ললিতা? বেশ আছি। বিনির বুঝি বিয়ে হয়ে গেল? হ্যাঁ। কার সাথে? ধনঞ্জয়ের সাথে। ও, বারুজ্জে খুড়োর ছেলে? তুমি কেমন আছো? ভালোই আছি, অনেক ভালো আছি, বেশ আছি। কলিকাতার কলেজ বুঝি অনেক বড়? বড় তো, অনেক বড়। ললিতা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখে শ্রীনাথ বেশ কষ্ট পেল। কষ্টের দমটুকু ধরে রাখতে না পেরে বলল, ভালোবাসো আমায়? শ্রীনাথের মুখে একথা শুনে ললিতা মুচকি হাসল। তারপর ঘরের কোণের একটি বাক্স থেকে কিছু একটি নিয়ে এসে শ্রীনাথের হাতে দিল। শ্রীনাথ আর নিজেকে রাখতে পারল না। এ যে সেই বকুল ফুলের মালা, যা কিনা তারই ভালোবাসার চিহ্ন। অঝরে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল ললিতার পায়ের কাছে। ললিতা শ্রীনাথের এই সমর্পণে নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে পারল না। কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলে? আসবে বলে 5-5টা বছর কেটে গেল, আসলে আর না। উত্তরের মৃদু বাতাস তাদের এই প্রেমের সাক্ষী বয়ে নিয়ে এলো। আকাশের নক্ষত্র দল যেন অদৃশ্য হয়ে বলছে, তোমরা সুখী হও, তোমাদের এই প্রেম অমর হোক। বকুল গাছটিও হয়তো হাওয়ায় দোলে আশীর্বাদ করছে ঈশ্বরের এই সন্তান দুটিকে। মেঘের আড়াল থেকে শুক্লপক্ষের চন্দ্র আজও নিবিড় হয়ে দেখছে। বাঁশিতে আজও সপ্তসুরের উজানে বয়ে চলেছে প্রেমের গান, বয়ে চলে প্রেমের রস, শুরু হয় প্রেমের রাস।
ব্যাস, আমাদের গল্প আজ এখানেই শেষ। শ্রীনাথ আর ললিতা আমাদেরকে যেন এটাই বলে গেল, প্রেম যদি শুদ্ধ হয় তবে তা হাজার অপেক্ষার পরেও শুভ মিলন ঘটায়। আজকের মতো গল্প এটুকুই। গল্পটি ভালো লাগলে লাইক করে নিজেদের প্রিয়জনদের সাথে ভাগ করে নেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শুনতে থাকবেন সাটুঞ্জের গপ্প। সামনের সপ্তাহে আবার আসতে চলেছি কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন সাটুঞ্জের গল্প।